গুড মর্নিং ক্লাস। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাসে কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সে ভারত থেকে বিস্তারিত আলোচনা করছিলাম, তাই তো? যেহেতু অনেকটা বড় চ্যাপ্টার, তাই আমি কিন্তু পাটে পাটে তোমাদের সাথে ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, ইতিমধ্যে আমরা কিন্তু ভারতের প্রশাসনিক বিভাগ, অবস্থান, ভারতের জলসম্পদ, ভারতের জলবায়ু এবং গত ক্লাসে আমরা কিন্তু ভারতের মৃত্তিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, আজকে কিন্তু আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। তার আগে আমরা দেখে নেব যে তোমরা কতটা পড়াশোনা করছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে ভারতের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করেছিলাম। দেখি মৃত্তিকা থেকে কেমন কার পড়া মুখস্থ হয়েছে। আচ্ছা, বলতো যে ভারতবর্ষে যে বিভিন্ন রকম মৃত্তিকা রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে কোন মৃত্তিকা? ভেরি গুড। পলি মৃত্তিকা কিন্তু রয়েছে ভারতবর্ষে সব থেকে বেশি, তাই না? এই পলি মৃত্তিকা কত পার্সেন্ট রয়েছে ভারতবর্ষে? প্রায় 46% অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে পলি মৃত্তিকা। এই পলি মৃত্তিকা কোন কোন রাজ্যতে লক্ষ্য করা যায় স্টুডেন্ট, বলতো? মূলত গঙ্গা অববাহিকায় দেখা যায়। তাহলে গঙ্গা যেখান থেকে সৃষ্টি হয়েছে, এই উচ্চ প্রবাহের পর থেকে একদম নিম্ন প্রবাহের যে অববাহিকা অবধি, সেই পর্যন্তই কিন্তু পলিমৃত্তিকা দেখা যায়। তার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে। বেশিরভাগ অঞ্চল জুড়েই কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে পলিমাটি, তাই তো? এছাড়া আর কোন কোন রাজ্যে রয়েছে বলতো? ভেরি গুড। বিহার, উত্তরাখণ্ডের কিছুটা অংশ, উত্তরপ্রদেশ, তাই না? এই যে অঞ্চলগুলোতে কিন্তু পলিমৃত্তিকা সব থেকে বেশি রয়েছে। আচ্ছা, এরপরে ভারতে কিন্তু পলি মৃত্তিকার পরে আর একটা মৃত্তিকা রয়েছে, যেটিও কিন্তু আহ, দ্বিতীয় স্থানে রয়েছে। সেটা কি তোমরা বলতে পারবে কোন মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা। ভেরি গুড। প্রায় 17% অঞ্চল জুড়ে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা রয়েছে। তোমরা আমাকে বলো, কৃষ্ণ মৃত্তিকায় সব থেকে ভালো উৎপন্ন কি হয়? ভেরি গুড, তুলো, তাই না? তাই কৃষ্ণ মৃত্তিকার কিন্তু আরো একটি নাম রয়েছে। সেই নামটা কি তোমাদের মনে আছে? ভেরি গুড। ব্ল্যাক কটন সয়েল। অর্থাৎ এই মাটি কিন্তু দেখতে কি কালো রঙের হয় এবং খুবই উর্বর, তাই তো? কৃষ্ণ মৃত্তিকা ভারতবর্ষে যে দাক্ষিণাত্য অঞ্চল রয়েছে, সেই দাক্ষিণাত্য অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে ভারতে যে মাটি গবেষণাগার কেন্দ্র রয়েছে, সেই মাটি গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থান করছে? ভেরি গুড। মধ্যপ্রদেশের ভোপালে অবস্থান করছে কিন্তু মাটি গবেষণাগার, তাই তো? ঠিক তেমনি এই যে ভারতের যে মরুভূমি রয়েছে, থর মরুভূমি রয়েছে ভারতের, এই মরুভূমি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে বলতো? মনে আছে তোমাদের? বলো। হ্যাঁ, ভেরি গুড, ঠিক বলেছো যে রাজস্থানের যোধপুরে কিন্তু রয়েছে আহ, এই যে মরুভূমি গবেষণাগার কেন্দ্র। আচ্ছা স্টুডেন্ট, আমরা যে ভাগ করেছিলাম মৃত্তিকাকে, মূলত 6টি প্রধান ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে আমরা কি কি এক্ষুনি জানলাম যে পলি মৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকা, এছাড়া আরো 4টি মৃত্তিকা রয়েছে কিন্তু। তোমরা বলো তো সেগুলি কি কি? ভেরি গুড। লোহিত মৃত্তিকা, তাই তো? আর ল্যাটেরাইট মৃত্তিকা। আর কি রয়েছে? আর রয়েছে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা এবং মরু অঞ্চলের মৃত্তিকা, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তোমরা আমাকে বলো তো এবার যে লোহিত মৃত্তিকা ভারতবর্ষের কোন কোন অংশে লক্ষ্য করা যায়, কোন কোন রাজ্যে? ভেরি গুড। এই যে কর্ণাটক, মহারাষ্ট্রের কিছুটা অংশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এইসব অঞ্চলগুলোতে কিন্তু আহ উত্তরপ্রদেশের কিছুটা অংশেও কিন্তু এই ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়। আচ্ছা, ল্যাটেরাইট মৃত্তিকার আঞ্চলিক বন্টন আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই তো? অর্থাৎ ল্যাটেরাইট যে মৃত্তিকা, সেই মৃত্তিকা কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের যে পশ্চিম অংশ, সেখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়, তাই না? যেমন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং আমাদের আশেপাশের যে রাজ্যগুলির মধ্যে উড়িষ্যা,
ঝাড়খণ্ড, বিহারের কিছুটা অংশ, ছত্তিশগড়ের অনেকটি অংশ জুড়ে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করছে। ল্যাটিন শব্দ ল্যাটেরাইট থেকে কিন্তু এর অর্থ একটি রয়েছে, নির্দিষ্ট একটি অর্থ রয়েছে। কি বলতো? ল্যাটিন শব্দ ল্যাটেরাইট কথার অর্থটা কি? ভেরি গুড, ইট, তাই না? এই ইট কিন্তু হচ্ছে ল্যাটিন শব্দ ল্যাটেরাইটের অর্থ। আচ্ছা, আরো একটা কথা তোমাদের সাথে আলোচনা করেছিলাম আমি, যে একেবারে অনুর্বর মৃত্তিকা কোনটি? বলো। ভেরি গুড, একেবারে অনুর্বর মৃত্তিকা কিন্তু হলো ল্যাটেরাইট মৃত্তিকা, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আমরা এই যে মৃত্তিকা সম্পর্কে যে ভাগ শ্রেণীবিভাগগুলো পড়েছিলাম, সাথে সাথে জেনেছিলাম যে মৃত্তিকা একটি আহ, প্রাকৃতিক গুরুত্বপূর্ণ সম্পদ। যেমন জল আমাদের বিভিন্ন কাজে লাগে বলে জল গুরুত্বপূর্ণ সম্পদ, আমরা জল সম্পদের সময় পড়েছিলাম। ঠিক তেমনি আমরা জেনেছিলাম যে এই যে মৃত্তিকা, এই মৃত্তিকা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। তাহলে এই মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের আমরা বিভিন্ন পদ্ধতি পড়েছিলাম, এবং কি কারণে মৃত্তিকা ক্ষয় হয় সেই ক্ষয় সম্পর্কেও জেনেছিলাম। তোমরা আমাকে দুটি তিনটে পয়েন্ট বলো তো, যে মৃত্তিকা কি কি কারণে ক্ষয় হতে পারে, বলো। ভেরি গুড। নাম্বার ওয়ান হচ্ছে প্রবাহমান জলধারা। দেখো, জলধারার সাথে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে পৃষ্ঠটান বরাবর নিচের দিকে নেমে আসে, তাই না? আর কি হয়? বায়ু প্রবাহ, খুব জোরে হাওয়া হলে দেখবে বিশেষ করে মরুভূমি অঞ্চলে বালি বা মাটি এক স্থান থেকে উড়ে এসে অন্য স্থানে সঞ্চিত হয়। তাহলে এর ফলেও কিন্তু মৃত্তিকা ক্ষয় হচ্ছে। আর কি কি? বৃষ্টির প্রকৃতি, জনসংখ্যার চাপ বেড়ে যাচ্ছে, অনিয়ন্ত্রিত পশুচারণ, বৃক্ষচ্ছেদন, প্রথাগত কৃষি ইত্যাদি কারণে কিন্তু বর্তমানে মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। ঠিক তেমনি এই যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, সেটি কিন্তু পরিবেশের পক্ষে কি, যেগুলো মানুষের দ্বারা হচ্ছে সেগুলো কিন্তু পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তাই মৃত্তিকা সংরক্ষণ করা বা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি অবলম্বন করা অত্যন্ত জরুরি। আমরা মৃত্তিকা যে ক্ষয় প্রতিরোধকারী যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলি সম্পর্কেও জেনেছিলাম। কয়েকটি বলতো, মনে আছে? ভেরি গুড। যেমন হচ্ছে ঝুম চাষ বন্ধ করতে হবে, ফালি চাষ করতে হবে, বৃক্ষ ছেদন করা যাবে না, বেশি করে বৃক্ষরোপণ করতে হবে, পর্বতে বা পাহাড়ের ঢালে কিন্তু ধাপ চাষ করতে হবে, ইত্যাদি দ্বারা কিন্তু আমরা মৃত্তিকাটাকে ক্ষয় প্রতিরোধ করতে পারি, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, তার আগে বলো তো, যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, বলো। ভেরি গুড, ঠিক বলেছো তুমি একদম, যে যেসব উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়াই একা একা পৃথিবীতে বেড়ে ওঠে, জন্মায় এবং আস্তে আস্তে বেড়ে ওঠে, তাদের আমরা কি বলবো? স্বাভাবিক উদ্ভিদ, তাই তো? দেখো, ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ আমরা তো পড়বই, এবং এই স্বাভাবিক উদ্ভিদের যে বিভিন্ন ভাগ রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানবো। এছাড়া এই যে অরণ্য, অরণ্য সংরক্ষণ করা যায় কিভাবে, এবং সামাজিক যে বনসৃজন তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের প্রকৃতিতে গাছপালাকে বাঁচিয়ে রাখবো, সেই সম্পর্কেও আমরা কিন্তু বিস্তারিত জানবো। তাহলে আমরা প্রথমে কি জানবো, যে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। দেখো, কোনো অঞ্চলে উদ্ভিদ গড়ে ওঠার জন্য কি কি দরকার বলতো, বা কি কি কারণের উপর ভিত্তি করে কোনো অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে? আমরা তো আর গাছ রোপণ করছি না, তাহলে গাছ একা একাই জন্মাচ্ছে এবং একা একাই বড় হচ্ছে। তাহলে কার উপরে ভিত্তি করে সে জন্মাচ্ছে এবং বেড়ে উঠছে, বলতো? ভেরি গুড। জলবায়ু, মৃত্তিকার উপর ভিত্তি করে কিন্তু এই স্বাভাবিক উদ্ভিদগুলি বেড়ে উঠছে। জলবায়ুর বিভিন্ন উপাদান রয়েছে, কি কি তোমাদের মনে আছে? একদমই তাই। বৃষ্টিপাত, আর্দ্রতা, তারপরে উদ্ভিদের প্রকৃতি, উষ্ণতা ইত্যাদি কিন্তু হলো জলবায়ুর কি উপাদান। এই উপাদানগুলির তারতম্যের উপর ভিত্তি করে ভারতের বনভূমিকে প্রধান 5টি ভাগে ভাগ করা যায়। তাহলে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রধান 5টি ভাগে ভাগ করা যায়। তাহলে জলবায়ু ও মৃত্তিকা এই দুটি কিন্তু হলো স্বাভাবিক উদ্ভিদের জন্মানোর যে প্রকৃতি, সেই ভূমির প্রকৃতি ইত্যাদির উপর নির্ভর করেই গড়ে উঠছে। আর জলবায়ুর এই উপাদানের উপর ভিত্তি করে বিভিন্ন রকম বনভূমি ভারতবর্ষে লক্ষ্য করা যায়। মূলত আমরা তাকে 5টি প্রধান ভাগে ভাগ করতে পারি। দেখো, জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদ এর কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তাই না? যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেখানে কি উদ্ভিদ জন্মাবে?
চিরহরিৎ উদ্ভিদ জন্মায়, তাই না? আবার যে স্থানে বৃষ্টিপাত একেবারেই নেই, প্রায় হয় না বললেই চলে, সেই অঞ্চলে কি হবে? মরু উদ্ভিদ জন্মাবে। যেমন আমাদের রাজস্থানে রয়েছে থর মরুভূমি, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম খুব, তাই কিন্তু উদ্ভিদ জন্মাতে পারে না। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারলে ব্যাপারটা বা রিলেট করতে পারলে যে জলবায়ুর সাথে কিন্তু মৃত্তিকার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তাই তো? আর জলবায়ুর যে উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলির উপর ভিত্তি করে আমরা আমাদের যে ভারতের যে বনভূমি রয়েছে তাকে মূলত 5টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 কি? ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। দেখো ছবিতে তোমরা এই যে অংশটা রয়েছে, এবং এই আরব সাগরের দেখো তীরবর্তী পশ্চিমঘাট পর্বতমালার যে পশ্চিম দিকটা রয়েছে, সেই অংশটা কিন্তু হলো ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ জন্মায়। এরপরে 2 নম্বর হচ্ছে দেখো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদ, এই অংশগুলো কিন্তু হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বেশিরভাগ অঞ্চল জুড়ে এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। পর্ণমোচী মানে কি? বছরের নির্দিষ্ট সময়ে গাছ তার পাতা ঝরিয়ে দেয়, তাই তাকে কি বলা হয়? পর্ণমোচী উদ্ভিদ। আচ্ছা, এরপরে নাম্বার 3 রয়েছে দেখো ক্রান্তীয় মরু উদ্ভিদ। তাহলে তোমরা বলো মরু উদ্ভিদ কোথায় জন্মাবে? যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। ভেরি গুড। তাহলে সেই জায়গাটা কোথায়? ভারতের রাজস্থানের থর মরুভূমিতে, তাই না? দেখো এই অংশটা কিন্তু হলো মরু উদ্ভিদের। এই যে হলুদ যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, সেটি হলো কিন্তু মরু উদ্ভিদ। এবারে নাম্বার 4 রয়েছে দেখো পার্বত্য উদ্ভিদ। পার্বত্য উদ্ভিদেরও কিন্তু আবার কয়েকটি ভাগ রয়েছে, অর্থাৎ পর্বতের যে উচ্চতা অনুযায়ী আহ, জলবায়ু নির্ভর করে। কোথাও উচ্চতা বেশি, সেখানে ঠান্ডা খুব বেশি, জলবায়ু উষ্ণতা খুবই কম। আবার পর্বতের পাদদেশে কিন্তু জলবায়ু অন্যরকম। তাই এই যে পার্বত্য উদ্ভিদ, একে কিন্তু আবার কিছু প্রকৃতিতে ভাগ করা যায়। ঠিক আছে? ভারতে পার্বত্য উদ্ভিদগুলো কোথায় লক্ষ্য করা যায়? দেখো এই যে অঞ্চলটাতে। তারপরে এই দিকে অরুণাচল প্রদেশের কিছুটা অংশ জুড়ে কিন্তু রয়েছে ভারতের পার্বত্য উদ্ভিদ। আচ্ছা, এরপরে নাম্বার 5 রয়েছে দেখো ম্যানগ্রোভ অরণ্য। ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ম্যানগ্রোভ অরণ্যের নাম শুনেছো নিশ্চয়ই। সুন্দরবনে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, তাই তো? তাহলে এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে একটি ভাগ, যেটি পশ্চিমবঙ্গে রয়েছে, কিছুটা অংশ উড়িষ্যায় রয়েছে, আবার কিছুটা অংশ কিন্তু গুজরাটেও রয়েছে, তাই না? খুব সামান্য পরিমাণে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। তাহলে এই 5টা হচ্ছে প্রধান ভাগ। এবারে আমরা এই যে 5টা ভাগ নিয়ে আলোচনা করলাম বা ভাগগুলো জানলাম, এই ভাগগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। কি কি জানবো? যে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ কি ধরনের জলবায়ুতে গড়ে উঠছে, এবং তার ব্যবহার কি, এবং কি কি উদ্ভিদ জন্মায়, স্পেসিফিক কি কি গাছ জন্মায়, সেগুলো কিন্তু আমরা জানবো। প্রথমেই আমরা দেখব 1 নম্বর যেটা রয়েছে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। দেখো পরিবেশ, অর্থাৎ কোন পরিবেশে গড়ে উঠছে। ভারতের যে অঞ্চলে গড় বৃষ্টিপাত 200 সেমির বেশি, তাহলে তোমরা বেশ বুঝতে পারছো যে যেখানে প্রায় সময়ে বৃষ্টিপাত হচ্ছে, সেই অঞ্চলেই কিন্তু চিরহরিৎ উদ্ভিদ লক্ষ্য করা যায়। এবং গড় যে উষ্ণতা সেটি 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এবং বৃষ্টিপাত কত বললাম? 200 সেমির কিন্তু বেশি। আর্দ্রতা সারা সারা বছর বেশি, সেখানে এই ধরনের উদ্ভিদ জন্মায়। তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি, সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মায়, তোমরা কি উত্তরে লিখবে? তোমরা লিখবে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, তাই তো? এবারে দেখে নেব আমরা যে ভারতবর্ষের কোন কোন অঞ্চলে বা কোন কোন রাজ্যে এই চিরহরিৎ অরণ্য লক্ষ্য করা যায়। দেখো এই অরণ্য দেখা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় রয়েছে? ভারতবর্ষের একেবারে পূর্ব দক্ষিণ দিকে মাঝামাঝি অংশে, তাই না? এই যে অংশটা দেখো, এই অংশটাতে কিন্তু সম্পূর্ণভাবে পুরো অঞ্চলটাই ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ, গড় যে বৃষ্টিপাত সেটি কিন্তু 200 সেমিরও বেশি হচ্ছে। এছাড়া আর কোনটা কোনটা রয়েছে, আর কোন কোন রাজ্য রয়েছে? পশ্চিম ঘাটের পশ্চিম ঢাল। আমরা এখানে ভূপ্রকৃতি পড়ার সময় কি পড়েছিলাম? এদিকে কি রয়েছে? পশ্চিমঘাট পর্বত, আর এদিকে কি রয়েছে? পূর্বঘাট পর্বত, তাই না? এই পশ্চিমঘাট পর্বতের
পশ্চিম দিকের যে অংশটা দেখো, এই যে অংশটা, সেই অংশটা কিন্তু হলো কি ক্রান্তীয় চিরসবুজ উদ্ভিদ বা চিরহরিৎ উদ্ভিদ। এছাড়া উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম বা মেঘালয় এইসব জায়গায় কিন্তু ক্রান্তীয় চিরুদ উদ্ভিদ লক্ষ্য করা যায়। আমরা নিশ্চয়ই পড়েছি যে ভারত তথা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মৌসুমী নামে, তাই না? তাহলে এই মৌসুমী নাম কোথায় রয়েছে? মেঘালয়াতে। তাহলে এই যে অংশগুলোতে রয়েছে, এখানে কিন্তু কি রয়েছে? চিরহরিৎ উদ্ভিদ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তোমরা জানলে যে ক্রান্তীয় চিরুদ উদ্ভিদ ভারতের কোথায় কোথায় লক্ষ্য করা যায়। এবারে কি কি উদ্ভিদ জন্মায়? দেখো, এবনি, রোজউড, আয়রন উড, সিসু, মেহগনি, বাঁশ, বেত প্রভৃতি হচ্ছে এই অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ। ঠিক আছে? এরপরে দেখো রয়েছে এই ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের ব্যবহার। কি কি কাজে ব্যবহার করতে পারি আমরা? দেখো, দুর্গমতার কারণে কাঠ সংগ্রহ কষ্টকর হলেও, ঠিক আছে, নাম্বার ওয়ান, মেহগিনি, রোজউড, আয়রন উডের কদর খুব বেশি। আসবাবপত্র নির্মাণে এই কাঠ কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়। নাম্বার দুই, বন থেকে পাওয়া যায় বাঁশ ও বেত, যা স্থানীয় কুটির শিল্পে ব্যবহার হয়। ক্রান্তীয় চিরুদ উদ্ভিদের বৈশিষ্ট্য। দেখো, কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু এই উদ্ভিদের রয়েছে, যেমন কি স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায় বলে উদ্ভিদগুলো চিরসবুজ। দেখো, সবসময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর উদ্ভিদের যে নিচে মাটি রয়েছে সেটা কিন্তু সবসময় স্যাঁতসেঁতে থাকে। সবসময় যদি বৃষ্টির জল পড়ে তাহলে মাটিটা কি কেমন হবে? স্যাঁতসেঁতে প্রকৃতির হবে। তাহলে এই নিচে ঝোপঝাড় বা গুল্ম জাতীয় উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যাবে। ঠেসাঠেসি করেও উদ্ভিদ জন্মায়, ঘনত্ব খুব বেশি, ফলে ঊর্ধ্বে চাদরের মতো আচ্ছাদন সৃষ্টি করে। দেখো, এই যে গাছগুলো উপরের দিকে উঠেছে, উপর থেকে দেখলে মনে হবে যেন চাদর, নিচের ভূমিভাগ কিন্তু লক্ষ্য করা যাবে না। তাই এটিকে কি মনে হয়? যে চাদরের মতো আস্তরণ করে গাছগুলি রয়েছে। কেন মনে হচ্ছে এরকম? কারণ গাছগুলি কিন্তু ঘন ঘন বা ঠেসাঠেসি করে অবস্থান করছে। এরপরে কি রয়েছে দেখো, গাছগুলির বৃদ্ধি খুব বেশি এবং দৈর্ঘ্যও কিন্তু এর যথেষ্ট বেশি। 40 থেকে 50 মিটার লম্বা কিন্তু এই গাছগুলি হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? যে ক্রান্তীয় চিরসবুজ বা চিরহরিৎ যে উদ্ভিদ, তার আঞ্চলিক বন্টন, তার উদ্ভিদগুলি কি কি, ব্যবহার এবং তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য। এরপরে আমরা 2 নম্বর যে রয়েছে উদ্ভিদটা, সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। আগে তোমাদের জানতে হবে এই পর্ণমোচী শব্দের অর্থ কি। আমি কিন্তু একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি, তাই তো? তাহলে বলো, এই যে পর্ণমোচী শব্দের অর্থ কি? ভেরি গুড। বছরের নির্দিষ্ট সময়ে গাছ তার পাতা ঝরিয়ে দেয়, তাই এটাকে কি বলা হয়? পর্ণমোচী উদ্ভিদ, তাই তো? পরিবেশ অর্থাৎ কেমন জলবায়ু অঞ্চলে এই গাছ গড়ে ওঠে, উদ্ভিদ গড়ে ওঠে? যেখানে বার্ষিক বৃষ্টিপাত 50 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে থাকবে এবং বৃষ্টি বেশিরভাগ ঘটে বর্ষাকালে, সেখানেই কিন্তু এই উদ্ভিদ জন্মাবে। দেখো, আমাদের রাজ্যে তাহলে কিন্তু এই পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়, তাই তো? বর্ষাকালে কিন্তু আমাদের একমাত্র বৃষ্টি হয় বেশি। গ্রীষ্মের আগে বসন্তে অধিকাংশ গাছ তার সব পাতা ঝরিয়ে ফেলে, তাই উদ্ভিদগুলি পর্ণমোচী শ্রেণীর। আঞ্চলিক বন্টন অর্থাৎ কোন কোন অঞ্চলে এই গাছপালা লক্ষ্য করা যায়। দেখো, অসম, পশ্চিমবঙ্গ, বিহার, দাক্ষিণাত্য মালভূমির আহ, অংশে, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক প্রভৃতি অংশে কিন্তু এই প্রকার উদ্ভিদ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে রয়েছে কিন্তু পর্ণমোচী উদ্ভিদ। দেখো, আমাদের সমগ্র প্রায় পশ্চিমবঙ্গ রয়েছে এর মধ্যে, বিহার, উত্তরপ্রদেশের কিছুটা অংশ, আবার মধ্যপ্রদেশের কিছুটা অংশ রয়েছে। এদিকে দেখো মহারাষ্ট্রের কিছুটা অংশ রয়েছে, তাই না? কর্ণাটক, এদিকে আবার তামিলনাড়ুরও কিছুটা অংশ রয়েছে দেখো। তাহলে এই যে অঞ্চলগুলোতে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। তোমরা আমাকে বলো যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদে বৃষ্টিপাতের পরিমাণ গড় কত? ভেরি গুড। 50 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত হলে সেখানে পর্ণমোচী উদ্ভিদ জন্মায়, তাই তো? কি কি উদ্ভিদ জন্মায়? তুমি তো পশ্চিমবঙ্গে থাকো, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। তাহলে বলো তো কি কি গাছ তুমি দেখতে পাও? ভেরি গুড। আম, জাম, কাঁঠাল,
কুল, পলাশ, জামরুল, শাল, সেগুন, চন্দন, মহুয়া, এই যে গাছগুলো কিন্তু রয়েছে, এই গাছগুলো কিন্তু সবই পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ। ঠিক আছে? ভালো করে কিন্তু এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখবো আমরা যে ব্যবহার। আসবাবপত্র, বাড়িঘর, বাঁশ লরির কাঠামো তৈরিতে শাল, সেগুন, শিশু গাছের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ এই যে শাল, সেগুন ইত্যাদি কাঠের মাধ্যমে কিন্তু ঘরের খাট, আসবাবপত্র, আলমারি, ড্রেসিং টেবিল থেকে শুরু করে লরি, বাসের যে কাঠ প্রয়োজন হয়, সেই কিন্তু কাঠ এই গাছ থেকে আসে। এই গাছের কাঠ প্রচন্ড শক্ত হয়, তাই কিন্তু এর গুরুত্ব অপরিসীম। নাম্বার 2, চন্দন কাঠ থেকে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করা হয়। বাঁশ ও সাবান ঘাস কাগজ শিল্পে বা কাষ্ঠমণ্ড তৈরিতেও কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ কাষ্ঠ শিল্পে বা কাগজ শিল্পে এই বাঁশের কিন্তু ব্যবহার খুব লক্ষ্য করা যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে শাল গাছ, এখানে আম গাছ, এখানে জাম গাছ, তাই তো? এগুলি কিন্তু সবই হলো পর্ণমোচী শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, এবারে এই যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? শুষ্ক ঋতুতে জলের খরচ বাঁচানোর জন্য অধিকাংশ গাছ গ্রীষ্মের আগে কিন্তু পাতা ঝরিয়ে ফেলে। অর্থাৎ গ্রীষ্মকালে যেমন বর্ষা, শুষ্ক ঋতুতে কি হবে, বর্ষা হবে না তো, তাহলে সেই তখন যে জলের অভাবটা মোচনের জন্য তার পাতা কিন্তু সে গাছ থেকে ঝরিয়ে দিচ্ছে। নাম্বার 2, চিরহরিত অরণ্যের মতো উদ্ভিদের ঘনত্ব অত বেশি নয়। অর্থাৎ চিরহরিত উদ্ভিদে আমরা কি দেখেছি যে উদ্ভিদগুলি ঘন ঘন বা গায়ে গায়ে ঠেসে ঠেসে আছে এবং উপরে চাদরের মতো আস্তরণ সৃষ্টি করে, তাই তো? এক্ষেত্রে কিন্তু সেরকমটি নয়, উদ্ভিদের বেশ ঘনত্ব বেশি নয়। নাম্বার 3, গাছের উচ্চতা মাঝারি এবং আকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। নাম্বার 4, একই প্রজাতির উদ্ভিদের সমাবেশ এক স্থানে লক্ষ্য করা যায়। ধরো যেখানে আম গাছ, সেখানে শুধুই আম গাছ হয়েই যাচ্ছে। যেখানে আবার জাম গাছ, সেখানে শুধু জাম গাছ। আবার যেখানে শাল গাছের শাল বন রয়েছে, সেখানে শুধু শাল গাছই লক্ষ্য করা যায়। অর্থাৎ একই উদ্ভিদ কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় অনেক আহ, বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে 3 নম্বর রয়েছে, দেখো স্টুডেন্ট, ক্রান্তীয় মরু উদ্ভিদ। তোমরা সকলেই জানো যে মরু উদ্ভিদ কোথায় লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, মরু অঞ্চলে মরু উদ্ভিদ লক্ষ্য করা যায়। কেমন বৃষ্টিপাত হওয়া প্রয়োজন আমি একটু আগেই আলোচনা করেছিলাম তোমাদের সাথে, বলো। সব থেকে কম। তাহলে গড় যে বৃষ্টিপাত সেটি কিন্তু 25 সেমিরও কম। ঠিক আছে? এবং উষ্ণতা খুব বেশি, 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উষ্ণতা রয়েছে যেসব অঞ্চলে, এবং আর্দ্রতা কম, বাষ্পীভবনের হার বেশি, সেই সব অঞ্চলে কিন্তু ক্রান্তীয় এই যে মরু উদ্ভিদ, সেই মরু উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়। এই কারণে একে কি বলা হয় জানো? একে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদও কিন্তু বলা হয়। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে জেরোফাইট উদ্ভিদের উদাহরণ দাও, তোমরা কি বলবে? ক্যাকটাস, ফণিমনসা, বাবলা প্রভৃতি হলো কিন্তু জেরোফাইট। জেরোফাইট উদ্ভিদ কেন বলবো? কারণ যেসব অঞ্চলে আর্দ্রতা কম এবং বাষ্পীভবনের হার বেশি, সেখানে মরু উদ্ভিদ জন্মায়, তাই একে কি বলা হয়? জেরোফাইট। আচ্ছা, এবারে হলো আঞ্চলিক বন্টন, অর্থাৎ কোন কোন অঞ্চলে এই ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়। থর মরুভূমি কোথায় রয়েছে ভারতের? ভেরি গুড, রাজস্থান। তাহলে রাজস্থান এবং তার সংলগ্ন যে অংশগুলো, যেমন গুজরাটের সামান্য কিছুটা অংশ এবং পাঞ্জাবের যে সামান্য অংশ, সেই সামান্য অংশে কিন্তু এই ধরনের মরু উদ্ভিদ লক্ষ্য করা যায়। অর্থাৎ তোমরা তোমার এই ছবিতে দেখো, এই যে হলুদ অংশটা রয়েছে, কেবলমাত্র ভারতবর্ষের এইটুকু জায়গার মধ্যেই কিন্তু এই মরু উদ্ভিদ আমরা লক্ষ্য করতে পারি। এবার এই মরু উদ্ভিদের উদাহরণ কি 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 হয় বলো তোমরা? এই সহজ তো একদম। ভেরি গুড, কাঁটা জাতীয় গাছ জন্মায়, তাই না? যেমন ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর, বিভিন্ন ধরনের ঘাস এখানকার প্রধান প্রধান উদ্ভিদ। এর ব্যবহার কি? দেখো, ঘাসের উপর ভিত্তি করে চারণভূমি কিন্তু গড়ে উঠেছে এই মরুভূমি অঞ্চলে বা মরু উদ্ভিদে। দেখো, এবারে আমরা দেখব যে মরু উদ্ভিদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মাটির গভীর থেকে জল সংগ্রহ কারণে মূল দীর্ঘ ও
শাখা প্রশাখা যুক্ত। অর্থাৎ মাটির তলায় জলটা কিন্তু অনেক নিচে অবস্থান করে এই মরু অঞ্চলে। কারণ উপরে বালির স্তর থাকে, জল কিন্তু সব সহজেই চুঁইয়ে নিচে চলে যায়। ফলে উদ্ভিদগুলো কিন্তু জলের আশায় অনেক নিচে কিন্তু তাদের মূলটা প্রবেশ করায়। ঠিক আছে? এটি কিন্তু হলো ১ নম্বর বৈশিষ্ট্য। তো তোমরা মনে রাখবে যে জিরোফাইট উদ্ভিদগুলি কিন্তু মাটির অনেক গভীরে শিকড় প্রবেশ করায় জল সংগ্রহের জন্য। তাই তো? যেমন এই দেখো, ক্যাকটাস, তারপরে খেজুর গাছ, এই গাছগুলোই কিন্তু মরুভূমিতে বেশি লক্ষ্য করা যায়। ২ কি? কাণ্ড রসালো ও ক্লোরোফিল যুক্ত হয়ে থাকে। নাম্বার ৩, কাণ্ডে গ্রন্থিযুক্ত রোম বর্তমান এবং রসালো। ৪, উদ্ভিদের পাতা থাকে না, থাকলেও অতি ক্ষুদ্র এবং কাঁটায় পরিণত হয়। জলের অভাবে কিন্তু এটি লক্ষ্য করা যায়। নাম্বার ৫, কাণ্ড ও পাতা জল ধরে রাখতে সাহায্য করে। তাহলে এই গাছ কিন্তু তার কাণ্ডে এবং পাতায় জল ধরে রাখতে সাহায্য করে। এরপর নাম্বার ৬ কি রয়েছে? কাণ্ড ও পাতা কিউটিক কিউটিকল যুক্ত এবং মোম জাতীয় পদার্থ দিয়ে কিন্তু ঢাকা থাকে, যাতে জল বাষ্পীমোচন প্রক্রিয়ায় বেরিয়ে না যায়। অর্থাৎ যে জলটুকু সেই উদ্ভিদ তার পাতা বা কাণ্ডে ব্যবহার করছে বা ব্যবহার করে সঞ্চিত করে রাখছে, সেই জলটা যাতে আহ বাষ্পমোচনের মাধ্যমে উপরে বা সূর্যের রশ্মির দ্বারা যদি উপরে উঠে যায়, তাহলে জলটা তো বাষ্পীভূত হয়ে যাবে। না হয় যাতে, তার জন্য কিন্তু তার গায়ের উপরে কিন্তু একরকম মোমের প্রলেপ লক্ষ্য করা যায়। মোম জাতীয় যে পদার্থ সেটি দিয়ে ঢাকা থাকে। তাহলে আমরা কি কি জানলাম স্টুডেন্ট? কয় ধরনের উদ্ভিদ সম্পর্কে জানলাম বলো? ভেরি গুড, ৩ ধরনের। কি কি? চিরহরিত উদ্ভিদ। আর ভেরি গুড, পর্ণমোচী উদ্ভিদ। আর নাম্বার ৩, মরু উদ্ভিদ, তাই তো? আরো দুটি উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায় আমাদের এই ভারতবর্ষে। সেই দুটি উদ্ভিদ কি কি? দেখো, ৪ নম্বর রয়েছে পার্বত্য উদ্ভিদ। হিমালয়ে পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা, অধঃক্ষেপণ, পদক্ষেপের মধ্যে তোমার কি আসছে? বৃষ্টিপাত আর তুষারপাত। আর্দ্রতা দ্রুত পরিবর্তন ঘটে বলেই এই অঞ্চলে বা এই উচ্চতা বৃদ্ধিতে স্বাভাবিক উদ্ভিদের পরিবর্তন ঘটে। অর্থাৎ তোমাদের আমি একটু আগেই আলোচনা করেছিলাম যে পর্বতের যে উচ্চতা অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের উদ্ভিদ লক্ষ্য করা যায়। তাই তো? যেখানে পার্বতের যে ঢালে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি, সেখানে চিরসবুজ চিরহরিত অরণ্য। আবার যেখানে তুষারপাত বেশি ঘটে যে অংশে, অর্থাৎ তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়, সেখানে কিন্তু আবার অন্যরকম উদ্ভিদ লক্ষ্য করা যায়। তাই তো? তাহলে এই নির্দিষ্ট একটা ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমরা জানবো। দেখো, ১ নম্বর রয়েছে চিরহরিত অরণ্য। পূর্ব হিমালয়ের ১,০০০ মিটার উচ্চতা পর্যন্ত অংশের ভূমি স্যাঁতসেঁতে থাকে বলে শাল, শিশু, গর্জন প্রভৃতি চিরহরিত উদ্ভিদ জন্মায়। অর্থাৎ আমরা আগে দেখে নেব এই যে অংশটা, এটি কিন্তু পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে। জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, এই যে অংশগুলো কিন্তু, এই যে অরুণাচল প্রদেশ, এখানে কিন্তু আমরা পার্বত্য উদ্ভিদ লক্ষ্য করতে পারছি। দেখো, পর্বতের ঢাল অনুযায়ী তো বিভিন্ন রকম উদ্ভিদ জন্মাবে। প্রথমে যে উদ্ভিদ সেটি হচ্ছে চিরহরিত উদ্ভিদ। এবারে চিরহরিত উদ্ভিদ কত ঢাল থাকবে? ধরো পর্বত এরকম, এটি একটি পর্বত। এই ভূপৃষ্ঠ থেকে ১,০০০ মিটার উচ্চতা অবধি, ধরো এটা ১,০০০ মিটার উচ্চতা, এইখানে যে উদ্ভিদগুলো জন্মাবে সেগুলো কি উদ্ভিদ? চিরহরিত উদ্ভিদ। কেন? এখানে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি, স্যাঁতসেঁতে থাকে আবহাওয়া, তাই শাল, শিশু, গর্জন প্রভৃতি উদ্ভিদ কিন্তু জন্মায়। এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট, পাইন অরণ্য। নাম্বার ২, পাইন অরণ্য কি? যে পশ্চিম হিমালয়ের ১,০০০ থেকে ২,০০০ মিটার উচ্চতায় পূর্ব হিমালয়ের দু একটি স্থানে কিন্তু বিক্ষিপ্তভাবে পাইন বনভূমি লক্ষ্য করা যায়। তাহলে এই পাইন বন, এটা আমরা কোন অবধি পড়েছিলাম স্টুডেন্ট? ১,০০০, তাই তো? অর্থাৎ এর থেকে যদি আরো ১,০০০ আমরা বাড়াই, তাহলে কি হবে? ২,০০০, তাই তো? তাহলে এই যে ২,০০০ আর এটা ১,০০০, এই ১,০০০ থেকে ২,০০০ এর মধ্যে যেসব উদ্ভিদ জন্মায় সেটি হচ্ছে পাইন অরণ্য। এটি কোথায় দেখা যায় বেশিরভাগ? পশ্চিম হিমালয় এবং অর্থাৎ এই অংশে, এবং পূর্ব হিমালয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে এই পাইন অরণ্য লক্ষ্য করা যায়। আচ্ছা, পশ্চিম হিমালয়ে বলতো এই হিমালয় পর্বত কোত্থেকে শুরু হয়েছে? আমরা ভূপ্রকৃতি পড়ার সময় জেনেছিলাম। কোত্থেকে শুরু হয়েছে বলো? ভেরি গুড। নাঙ্গা পর্বত থেকে কিন্তু পশ্চিম হিমালয় অর্থাৎ হিমালয় শুরু হয়েছে পশ্চিম দিকে, এবং পূর্ব দিকে অরুণাচল প্রদেশে প্রায় ২৫০০ কিলোমিটার দীর্ঘ পথ কিন্তু। এখান থেকে সৃষ্টি হওয়ার পর হিমালয় কিন্তু এরকম ভাবে এসছে নেপালের ভিতর দিয়ে, প্রায় এখানে এসে শেষ হয়েছে।
কোথায় এসে শেষ হয়েছে বলতো অরুণাচল প্রদেশের? নামচাওয়ারাতে। ভেরি গুড। তাহলে আমরা কি কি জানলাম? যে পার্বত্য অঞ্চলে চিরহরিৎ অরণ্য, আর নাম্বার 2 পাইন অরণ্য, তাই তো? এরপর নাম্বার 3 দেখো রয়েছে মিশ্র অরণ্য। পূর্ব হিমালয়ের 1000 থেকে 3000 মিটার উচ্চতায়। দেখো তাহলে আমরা একটা পর্ব দেখেছিলাম, তাই তো? সেখানে আমরা ধরেছিলাম এটা 1000, এটা 2000, আর এটা কিন্তু ধরছি আমরা কত? 3000। তাহলে এই 2000 থেকে 3000 মিটার উচ্চতায় যে উদ্ভিদগুলো জন্মায় সেটি কিন্তু হলো মিশ্র অরণ্য। পশ্চিম হিমালয়ে 1500 থেকে 2500 মিটার উচ্চতায় কিন্তু কি কি উদ্ভিদ দেখা যায়? দেবদারু, ওক, বার্চ, ম্যাপল, তারপরে তোমার নাতিশীতোষ্ণ অঞ্চলে যেসব পর্ণমোচী উদ্ভিদ ও চিরহরিৎ উদ্ভিদ একসাথে কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ বিভিন্ন রকম উদ্ভিদ কিন্তু এখানে চিরহরিৎ, তারপরে পর্ণমোচী উদ্ভিদ একসাথে গড়ে উঠেছে। তাই এটাকে আমরা কি বলবো? যে পর্বতের আহ, 2000 থেকে 3000 মিটার উচ্চতার মধ্যে মিশ্র অরণ্য কিন্তু লক্ষ্য করা যায়। এবং 4 নম্বর যে ভাগটা রয়েছে সেটি হচ্ছে কিন্তু সরলবর্গীয় অরণ্য। দেখো পূর্ব হিমালয়ের 3000 থেকে 4000 মিটার উচ্চতায়, অর্থাৎ একদম উপরের দিকে যেটা রয়েছে বেশিরভাগ অঞ্চল, সেখানে আহ, এই ধরনের সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়। এটা হলো পূর্ব হিমালয়। আর পশ্চিম হিমালয়ে সেটা উচ্চতা কিন্তু আরো 2000 থেকে 4000 হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই 2000 থেকে 4000 মিটার উচ্চতার মধ্যে কিন্তু কি কি উদ্ভিদ জন্মায়? ফার, স্ক্রুপ, উইলো সমেত সরলবর্গীয় বৃক্ষের যে অরণ্য সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। দেখো এটি কিন্তু হলো সরলবর্গীয় বৃক্ষের অরণ্য, ঠিক আছে? আর এটি কি গাছ বলতে পারবে? ম্যাপেল গাছ, ঠিক আছে? আচ্ছা, এরপরে 5 নম্বর রয়েছে দেখো ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ম্যানগ্রোভ অরণ্য কোথায় লক্ষ্য করা যায় সেটা কিন্তু তোমরা জানো, তাই না? বলতো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে? ভেরি গুড, সুন্দরবনে, তাই না? এই সুন্দরবন কিন্তু আবার শুধু যে ভারতবর্ষের মধ্যে আছে তা নয়। ভারতবর্ষের যে পূর্ব দিকের প্রতিবেশী দেশ, তার নাম কি? বাংলাদেশ। ভেরি গুড। সেই বাংলাদেশেও কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। উপকূল ও বদ্বীপ অঞ্চলে যেখানে জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির, ভূমি সূক্ষ্ম পলিমাটি দিয়ে গঠিত, জোয়ার ভাটার প্রকোপ লক্ষ্য করা যায়। দিনে দুবার লবণাক্ত জল প্রবেশ করে এবং মাটি লবণাক্ত, সেখানে যে ঘন উদ্ভিদ মণ্ডলী গড়ে উঠেছে তাকে আমরা কি বলবো? ম্যানগ্রোভ অরণ্য। আঞ্চলিক বন্টন, অর্থাৎ কোথায় কোথায় এই ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়? দেখো গঙ্গা বদ্বীপের সুন্দরবন, অর্থাৎ গঙ্গা কোথায় সৃষ্টি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। সেখান থেকে হরিদ্বার অব্দি তার উচ্চ প্রবাহ, হরিদ্বার থেকে মিঠিপুর অব্দি কি মধ্য প্রবাহ। এবং এই যে নিম্ন প্রবাহ গঙ্গার, সেটা কি সৃষ্টি হয়েছে? বঙ্গোসাগর অব্দি মিঠিপুর থেকে বদ্বীপের সৃষ্টি হয়েছে না? সেই বদ্বীপ অঞ্চলে সুন্দরবন, তারপরে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর যে দ্বীপপুঞ্জের উপকূল অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এই ধরনের ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। এছাড়া মালাবার উপকূল এবং গুজরাটের যে উপকূল রয়েছে, সেই উপকূল অঞ্চলে সামান্য পরিমাণে কিন্তু ম্যানগ্রোভ অঞ্চল লক্ষ্য করা যায়। ভারত ও বাংলাদেশের সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে এটা, যে ভারত এবং বাংলাদেশের যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেটি কিন্তু পৃথিবীর বৃহত্তম। তাহলে ম্যাপে দেখো কোথায় কোথায় দেখলাম আমরা এই অংশে, তাই না? ম্যানগ্রোভ অরণ্য। আর কোথায় দেখলাম? এই যে মহানদী অববাহিকায় বা কৃষ্ণা কাবেরী যে নদীর অববাহিকা বা যেখানে মিলিত হয়েছে বদ্বীপ অঞ্চল, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। গুজরাটের এই অংশেও কিন্তু কিছুটা ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। তাহলে তোমরা কি জানলে? যে ম্যানগ্রোভ অরণ্য কোথায় জন্মায়? যেখানে জোয়ার ভাটার সময় হয় দুবার, দিনে দুবার লবণাক্ত জলাভূমি, এই লবণাক্ত যে জল সেটি প্রবেশ করে, তারপরে পলিমাটি দিয়ে যে অঞ্চল গঠিত এবং উষ্ণ আর্দ্র জলবায়ু, সেখানে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। উদ্ভিদ, কি কি উদ্ভিদ লক্ষ্য করা যায় ম্যানগ্রোভ অরণ্যে? দেখো ম্যানগ্রোভ অরণ্যে কিন্তু সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, কেয়া, গোলপাতা প্রভৃতি ধরনের উদ্ভিদ কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যে লক্ষ্য করা যায়। কথিত আছে যে এই সুন্দরী গাছের জন্যেই কিন্তু এই অঞ্চলের নাম কি হয়েছে? সুন্দরবন। ব্যবহার: কাঠ,
বাড়িঘর ও নৌকা তৈরিতে ব্যবহার করা হয় ম্যানগ্রোভ বরণের যে কাঠ রয়েছে সেগুলি দ্বারা। আর কি, গোলপাতা ও হোগলা ঘর ছাউনিতে কাজে লাগে। দেখবে গ্রামের দিকে সুন্দরবন অঞ্চলে অনেক অংশে দেখবে এখনো কাঁচা বাড়ি লক্ষ্য করা যায়। সেই কাঁচা বাড়ির উপরে যে ছাদ দেওয়া হয় বা ছাউনি দেওয়া হয়, সেই ছাউনি দেওয়াতে কিন্তু গোলপাতা বা হোগলা যে রয়েছে গাছ, সেই গাছের অংশ কিন্তু ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। নাম্বার 3, বন থেকে মধু ও মোম সংগ্রহ করা হয়। এই সুন্দরবন অঞ্চলে কিন্তু অ অসংখ্য মানুষ তাদের জীবিকা অর্জন করে কিভাবে বলতো? বন থেকে কিন্তু মধু ও মোম সংগ্রহ করে। আর আমরা সকলেই জানি যে মধু কিন্তু আমাদের জীবনে খুবই দরকারি একটা জিনিস, তাই না? মধু, মোম ইত্যাদি কিন্তু সবই সুন্দরবন অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মানুষ জীবিকা অর্জন করছে এইভাবে। তোমরা সকলেই রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনেছো, শুনেছো তো? তাহলে সেই রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু একমাত্র যে আবাসস্থল আর যেখানে বসবাস করে সেটি কিন্তু এই সুন্দরবন অঞ্চল। যারা মধু, মোম ইত্যাদি সংগ্রহ করতে এই সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করে তারা কিন্তু আহ আচমকা এই বাঘের হানাতে প্রাণও হারায়। তাহলে এই সুন্দরবন অঞ্চলের মানুষদের যাদের জীবিকা অর্জন করে মধু বা মোম সংগ্রহ করে বা মাছ মাছ সংগ্রহ করে, তাদের কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে হয়, তাই তো? আচ্ছা, নাম্বার 4 কি বলছে যে স্থানীয় জ্বালানির যোগান আসে এই বনভূমি থেকে। এই অঞ্চলে প্রচুর বনভূমি রয়েছে ম্যানগ্রোভ অঞ্চলে। সেই কাঠ কিন্তু জ্বালানি হিসেবে কিন্তু মানুষ সংগ্রহ করছে। আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু যে ভারতবর্ষের প্রধান 5টি স্বাভাবিক উদ্ভিদের ভাগ রয়েছে জলবায়ু বা মৃত্তিকা এবং জলবায়ু উপাদানগুলির ভিত্তিতে, সেই অংশগুলো কিন্তু জানলাম, তাই না? এই 5টি ভাগ প্রথম থেকে বলো তো কি কি? নাম্বার 1, চিরহরিৎ উদ্ভিদ, ভেরি গুড। নাম্বার 2, পর্ণমোচী উদ্ভিদ, তাই না? এরপর নাম্বার 3 কি রয়েছে? মরু উদ্ভিদ। নাম্বার 4 কিন্তু রয়েছে কি? পার্বত্য উদ্ভিদ। এবং নাম্বার 5 রয়েছে কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু আজকে কেবলমাত্র এইটুকুই নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই বনভূমি যে সংরক্ষণ কিভাবে করা যেতে পারে বা এই যে বনভূমি বর্তমানে কিভাবে ধ্বংস হচ্ছে এবং বনসৃজন বা সামাজিক বনসৃজন ইত্যাদি কিভাবে হয় সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকে কেবলমাত্র আমরা এই 5টি ভাগ সম্পর্কে জানলাম। এবারে কয়েকটি বিষয় আমরা জানবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি কি? জোয়ার ভাটার প্রকোপ মাটির সবসময় স্যাঁতসেঁতে থাকে বলে উদ্ভিদগুলি চিরসবুজ হয়। 2, উদ্ভিদগুলি খর্বাকার থাকে এবং ছাতার মতো অবস্থান করে। নরম মাটিতে যাতে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য কিন্তু এই গাছগুলি ঠেসমূল বা অধিমূল লক্ষ্য করা যায়। এবং নাম্বার 4 কি? মাটিতে অক্সিজেন সরবরাহ কম থাকে বলে শ্বাসমূল লক্ষ্য করা যায়। যখন লবণাক্ত জলটা চলে আসে এই অঞ্চলের উপরে তখন কিন্তু গাছগুলি তার শ্বাসমূল বাইরে বার করে। দেখো এই যে সুন্দরবন অঞ্চলে কিন্তু এগুলো লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে আমরা এক নজরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। ভারতের মোট ভূমির 19.45% অরণ্য হচ্ছে অরণ্যে আবৃত। ভারতের বনভূমি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। খুব ভালো করে কিন্তু এগুলো তোমরা শর্ট প্রশ্নের জন্য মুখস্থ করবে। হিমালয় বনভূমি গবেষণা কেন্দ্রাগার রয়েছে হিমাচল প্রদেশের সিমলায়। মোট বনভূমির পরিমাণে ভারতবর্ষের প্রথম যে রাজ্য সেটি কিন্তু হলো মধ্যপ্রদেশ। এবং শতকরা বনভূমির পরিমাণে সিকিম রাজ্য প্রথম। কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সব থেকে বনভূমির পরিমাণ বেশি রয়েছে। আর তোমরা সকলেই জানো যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সুন্দরবন। ভেরি গুড। এই কটা শর্ট প্রশ্ন কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে। এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আর যেগুলো কিন্তু পরীক্ষায় সচরাচর আসে। তোমরাই উত্তর দেওয়ার চেষ্টা করো। 1 নম্বর রয়েছে ভারতের বনভূমি গবেষণাগার কেন্দ্র বা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে কোথায়? বলো। উত্তরাখণ্ডের কোথায়? ভেরি গুড, দেরাদুনে, তাই তো? আচ্ছা, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে? সুন্দরবনে। এই সুন্দরবন অংশ কি কেবলমাত্র সুন্দরবনে রয়েছে বা কেবলমাত্র কি ভারতবর্ষে রয়েছে? না। আর কোথায় রয়েছে? প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু রয়েছে সুন্দরবন অঞ্চল, তাই তো? মোট বনভূমির পরিমাণে ভারতের প্রথম রাজ্য কোনটি? অর্থাৎ বনভূমির পরিমাণ সব থেকে বেশি কোন রাজ্যে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু।
মধ্যপ্রদেশ। ভেরি গুড। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ ভারতে কোন কোন রাজ্যে লক্ষ্য করা যায় বলো? বেশিরভাগ অঞ্চল জুড়ে কিন্তু ভারতের এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়া পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে, যেমন মহারাষ্ট্রের কিছুটা অংশ, কর্ণাটকের কিছুটা অংশ, তামিলনাড়ুর কিছুটা অংশ কিন্তু এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। নাম্বার 5, ম্যানগ্রোভ অরণ্যে কোন কোন উদ্ভিদ দেখা যায় বলো? খুব সহজ। তোমরা সুন্দরবনে কেউ ঘুরতে গেছো? নদীতে গেছো, তাহলে অনেক গাছ দেখেছো। কি কি গাছ দেখেছো বলো? গরান, গেওয়া, হেতাল, কেওড়া, তাই না? ইত্যাদি গাছগুলো কিন্তু হলো ম্যানগ্রোভ অরণ্যের প্রধান প্রধান উদ্ভিদ। জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ কাকে বলে? আগে দুটো উদাহরণ বলো তো জেরোফাইটের। ভেরি গুড, ক্যাকটাস, ফণিমনসা, তাই না? অর্থাৎ যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমিরও কম, তাই না? এবং যেখানে আর্দ্রতা নেই বললেই চলে, এবং যে উষ্ণতা সেটি কিন্তু বেশি, অর্থাৎ 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, সেই সব অঞ্চলের যে উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? জিরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অরণ্য সংরক্ষণের যে কিভাবে করা যেতে পারে, এবং অরণ্য কেন বর্তমানে ধ্বংস হচ্ছে, এবং বন সৃজন কি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ ক্লাস।